ব্রিটিশ স্প্যারো পর্ব সংখ্যা 29। এই তো এখন ভালো লাগছে, মাশাআল্লাহ। বাক্যটা শেষ হওয়ার আগেই কাঠের টোলটা মেঘে গেল। মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে নিল। আমি সহসা দু হাতে আঁকড়ে ধরল মেঘকে। কোনো রকমে নিচে পড়ার হাত থেকে বেঁচেছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আবির মুচকি হেসে বলল, আমি না থাকলে তোর কি হবে মেঘ? মেঘ মিষ্টি হেসে জবাব দিল, আপনি তো সবসময় আমার সঙ্গেই থাকবেন। আবির নিঃশব্দে হেসে চেয়ারে গিয়ে বসল। মালা থম মেরে দাঁড়িয়ে আছে। একবার আবিরকে দেখছে, একবার মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ মালাকে এক নজর দেখে ধপ করে আবিরের পাশে বসে পড়ল। সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল। ছেলেটা মুখ চেপে হাসছেই যাচ্ছে। সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুঁসছে। মেঘকে আবিরের বোন ব্যতীত কিছু ভাবেনি সে। তবে এখন মেঘের আচরণ দেখে মালা সহ্য হচ্ছে না। মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আবু, আবির ভাই এসব চকলেট খায় না, তুমি খেয়ে নাও। মালার আগে কটমট করে চলে যাচ্ছিল। সাকিব পেছন থেকে ডাকলো, মালা, চকলেটটা আমাকে দিয়ে যা। আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হুঙ্কার দিয়ে উঠল, তোর দোয়া আমার লাগবে না। আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ সন্ধ্যা থেকে যা যা ঘটেছে তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না। মালাও চলে যাওয়ার মেঘও আবিরের দিকে তাকালো। চোখে চোখ পড়তে আবির ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হাসিল। কাজল কালো চোখের সাথে অকৃত্রিম প্রেম হাসিতে আবির নিঃশব্দে ঘায়েল হয়ে গেল। নিঃশব্দ কণ্ঠে শুধালো, এটা কি ছিল? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপনি বুঝবেন না। আবির ভ্রু কুঁচকে তাকাতেই সাকিব বলে উঠল, ভাইয়া শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না, বুদ্ধিও প্রয়োজন আছে। তোমার উচিত মেঘাবতী থেকে কিছু বুদ্ধি ধার নেওয়া। আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে জানালো, আমিও তাই ভাবছি। এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব। মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কাটল। চাপা স্বরে বলল, আপনার চরিত্রে এত সমস্যা, এটা আগে জানতাম না তো। কি করেছি আমি? আপনি এত রাত বিরেতে মেয়েদের সাথে ছি? আবির আঁতকে উঠল। কী সব বলছিস? আমি কোন মেয়ের সাথে কি করলাম? মেঘ তপ্ত স্বরে বলল, সেটা আপনিই ভালো জানেন। মেঘ বসা থেকে উঠে চলে গেল। আবির নিঃসন্দেহে হাসছে। আবিরের সেখানে বসে আছে, তার পেছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ। অনুষ্ঠান শেষ, তাই মিম, দিশা আরও কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে। মিমকে দেখে মেঘও সেখানে গিয়েছে, মিমের পাশে বসলো। সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল, তোমাদের স্পেশাল মুহূর্তের ছবি ভিডিও না করে পারলাম না। আবির টেনে টেনে সবগুলো দেখলো। ভিডিওতে বোতাম লাগানো, চুল ঠিক করার দৃশ্য দেখা যাচ্ছে। সাকিব আস্তে করে বলল, ভাইয়া, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। আবির ফোন থেকে নজর সরিয়ে প্রশ্ন করলো। আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো মেঘ সবার সঙ্গে কথা বলছে আর হাসছে। সাকিবের কাঁধে মাথা রেখে আবির মেঘকে দেখছে। সাকিব ঠাট্টা কণ্ঠে বলল, তোমাদের ছোলাছুলির প্রেম আর কতদিন চলবে জানি না। এই যে কিছু বলতে পারো না, তোমার খারাপ লাগে? খারাপ তো লাগেই, ওর জন্য কত নির্ঘুম রাত কেটে যদিও যায় আমার। ও যদি জানতো নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আঁখি জোড়া দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটবে আমার। সাকিব মজা করে বলল, তাহলে ভালোবাসো? আমার মন বলছে মেঘবতীও তোমাকে ভালোবাসে। আবির নরম স্বরে বলল, জানি, তবে কিসের এত অপেক্ষা বলে দিচ্ছ না কেন? ওর জন্য এতগুলো বছর অপেক্ষা করতে পেরেছি, আর কয়টা দিন অপেক্ষা করতে? কিছুই হবে না। ভালোবাসি বলার পর জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তবে আগ মুহূর্ত পর্যন্ত আমি ওকে অনুভব করতে চাই, মেঘকেও বুঝতে চাই। আমার ভালোবাসা পেতে হলে ঠিক কতটা ধৈর্য ধরতে হবে। রাত 11টার ওপরে বাজে। মেঘ, মিম, সাকিব, তানভীর, আবির, মালা, শরীফের ভাই বোন, বন্ধুরা সবাই একসঙ্গে বসে গল্প করছে। হঠাৎ শরীফের এক বন্ধু বলল, গল্প তো সব সময় করা হয়, চলো গান গাই। একে একে শরীফের বন্ধুরা কয়েকজন গান গাইল, তারপর দুই একজন মেয়েও গেয়েছে। হঠাৎ সবাই তানভীরকে ধরল। তানভীর মনের অবস্থা খুব খারাপ।
শুধু পরিস্থিতির চাপে পড়ে হাসি মুখে সবার সাথে কথা বলছে। আবির মৃদু স্বরে বলল, আজকের এর জন্য তানভীরকে ছেড়ে দেওয়া হোক প্লিজ। তানভীর না হয় না গাইলেও তুমিও গাও। আবির বক্র দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কোথাকার লজিক? সরি বলল, লজিক বুঝি না। সেদিন রাতেও শুনলাম তুমি খালপাড়ে বসে একা গান গাইছে। আমাদের শোনালে কি হবে? মেঘর সঙ্গে তাল দিল। আবির তাই খুব সুন্দর একটা গান গাইতে পারল। আবির ভাই খুব সুন্দর গান গাইতে পারেন। আবির মেঘের দিকে তাকিয়ে একবার সহসা সরে বলে উঠল, আবিরের পর মেঘ গান গাইবে। মেঘ চমকে উঠল, ভীতকর কণ্ঠে বলল, একদম না ভাইয়া, আমি গান পারি না। এখানে কেউ এভাবে গান পারে না। আবির ঠোঁট বেঁকিয়ে বলল, ওই গাইবে গান, পরে কিছু। তানভীর সহসা গর্জে উঠল, ভাইয়া, আমার বোনকে তুমি অপমান করতে পারবে না। মিনিট কয়েক চলল জোড়াজোড়ি। এক পর্যায়ে মেঘ গান শুরু করলো, সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। আবির বিহ্বল চোখের চাহনি মেঘকে স্থির হয়ে আছে, অদ্ভুত ঘরে আটকে যাচ্ছে। আবিরের দিকে চোখ পড়তে মেঘ কান থামিয়ে দিল। নিরিট কণ্ঠে বলল, হয়েছে, থামলে কেন? গানটা শেষ করো। পাশ থেকে মিম বলল, এটা আমার খুব পছন্দের একটা গান, আপু গাও তুমি, সুন্দর হচ্ছে। মেঘ মাথা নেড়ে না করলো। আকস্মাৎ আবির গাইতে শুরু করলো, ভালোবাসি তোমায় পুরনো অনুভবে ও মনের জগতে রাজকুমারী তুমি, ভালোবাসি আমি যে তোমার, এই কথাটাই ছিল শুধু বলার। ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়? গান শেষ হতেই সবে তালি দিতে লাগলো। সকলে প্রশংসার পঞ্চমুখ। মেঘ মুখ ফুলিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল, বিড়বিড় করে বলল, বাপরে, এত প্রশংসা করার কি আছে? আমার প্রশংসা তো কেউ করলো না। আবির তপ্ত স্বরে শুধালো, হিংসে হচ্ছে? মেঘ ভেঙচি কেটে বলল, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমার হিংসে হয় না। মালা পাশ থেকে বলল, আবির ভাই, তুমি আমাদের বাড়িতে যে গানটা গাইছিলে ওটাই একবার গাও। আবির মৃদু স্বরে আওড়ালো, কোনটা? মালা যে মেঘকে খোঁচা দেওয়ার জন্য এই কথা বলেছে এটা বোঝার বাকি নেই। সাকিব বলল, তুই গান কোনটা শুনতে চাস বল। মালা, আমি সারা রাত জেগে তোকে গান শোনাবো। মেঘ ফিক করে হেসে দিল। মালা মেঘের দিকে একবার তাকিয়ে পর সাকিবের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, তুই তোর গার্লফ্রেন্ডকে গান শোনা, আমি আবির ভাইয়ের গান শুনবো। আবির নরম স্বরে বলল, তোমাদের বাড়িতে কোন গান গেয়েছিলাম আমার তো মনে নেই। মালা বলল, তোমার পছন্দের যে কোনো একটা গান গাও। আবির মেঘের দিকে তাকিয়ে একবার দেখলো, মেঘ ফোন হাতে নিয়ে বসে আছে। আবির বা মালা কারোর দিকেই তাকাচ্ছে না। আবির নিরাট কণ্ঠে বলল, আমার গান শোনার প্রতি কারো আগ্রহ বলে মনে হচ্ছে না। মালা, তোকে বরং আমি আলাদাভাবে গান শোনাবো। তৎক্ষণাৎ মেঘের মনোযোগ সরে গেল, চোখ বড় বড় করে তাকালো। আবিরের কথা শুনে মালাও সম্মতি দিল। সুরির পাশ থেকে বলল, তুই আলাদাভাবে কাকে গান শোনাবি সেটা একান্তই তোর ব্যাপার, আমাদের সামনে একটা গান গা। মিম স্মৃতিরা ফিস করে কিছু বলছিল, সাথে শরীফদের বাড়ির কয়েকটা পিচ্ছিও আছে। হঠাৎই ওরা উঠে কোথাও চলে গেল ওদের। পরপর মেঘও উঠে গেল, মৃদুস্বরে বলল, তোমরা আড্ডা দাও, আমি চলে যাচ্ছি। আবির যদিও ভাবছিল একটা গান গাইবে, কিন্তু মেঘ চলে যাওয়ায় আর গাইল না। 5-10 মিনিট আড্ডা দিয়ে বাড়িতে চলে এলো। মেঘ তখন বারান্দায় বসে আকাশ দেখছে। আবির তানভীর এসেছে, পেছনে মালা আর সাকিব বকবক করছে। সবাই ঘরে ঢুকে গেল। আবির নিজের রুমে ঢুকে আবার বেরিয়ে এলো। মেঘের পাশে দাঁড়িয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, তখন চলে এলি কেন? এমনি, ভালো লাগছিল না। এখন ভালো লাগছে? জানি না। তখনই কাউসার নামের একজন উঠানে রাখলো, আবির ভাই, দেখে যাও। কেন, কি হয়েছে? বিন্দুর কি যেন হয়েছে, তাড়াতাড়ি আসো। মেঘ আপু, তুমিও আসো। আবির দ্রুত পা বাড়ালো। মেঘ সহসা আবিরের হাত ধরে ফেললো, চাপা গলায় বলল, আপনি যাবেন না কেন? মেঘ হিসিয়ে বলল, তখন ওই বাড়ি থেকে আসার সময় শুনেছি ওরা কয়েকজন মিলে আমাদের ভয় দেখানোর জন্য প্ল্যান করেছে। আবির আর চোখে তাকিয়ে বলল, তুই সেসব জেনেও ভয় পাচ্ছিস? মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি ভয় পাচ্ছি কোথায়? ভয় না পেলে আমাকে যেতে দিচ্ছিস না কেন? আমি গিয়ে দেখি ঘটনাটা কি। তুইও চল আমার সাথে। না বাবা, আমি যাব না। আমি তোর বাবা? ইস, আপনাকে বলিনি, আমার ভয় লাগে। তখন আল্লাহ আল্লাহ করে এই বাড়ি পর্যন্ত এসেছি, তোকে আসতে বলেছিলাম।
বলেছিল কি আমি নিয়ে আসতাম তোকে? মেঘ শীতল কণ্ঠে বলল। আপনি তখন আপনার ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত ছিলেন। আবির চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু সেসব মেঘের নজরে পড়ল না। আমি মেঘের কবজিতে শক্ত করে ধরে বলল, চল। কোথায়? তোকে তোর তানাদের কাছে দিয়ে আসবে। মেঘ চিৎকার করে বলে, না। আবির অন্য হাতে মেঘের মুখ চেপে ধরে বলল, কোথায় কোথায় চিৎকার করবি না। তোর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমাকে তানাদের কাছে পাচার করে দিচ্ছেন, তারপরে আমি চিৎকার করতে পারবো না? আগে জীবন, তারপর মান সম্মান। আবির হেসে বলল, আমার একটাই আফসোস, তুই এখনো আমাকে চিনতে পারিসনি। আবির কিছু দূর যেতেই উঁচু কণ্ঠে বলল, কী রে কাউসার, কোথায় তুই? কাউসারের কোনো সাড়া শব্দ নেই। মেঘ শীতল কণ্ঠে বলল, আগেই বলেছিলাম ঝামেলা আছে, যেতে হবে না, কিন্তু আপনি আমার কথা মানলেন না। যেতে যেতে খালপাড় পর্যন্ত পৌঁছে গেল। কোথাও কেউ নেই। মেঘশূন্য আকাশ, চাঁদের আলোতে সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। একদিকে ছোট্ট জঙ্গল, অন্যদিকে বড় বড় গাছ। গাছের ছায়া দেখতে ভয়ঙ্কর। মেঘ ভয়ে আবিরের পাঞ্জাবি খামচে ধরে রেখেছে। আবির মেলায় কণ্ঠে বলল, কোথায় তানারা, কোথায় তোর তানারা? আর কাউসারের কোথায়? এসেছেন কেন? আমার তোকে নিয়ে ঘুরতে ইচ্ছে হয়েছে, তাই এসেছি। মেঘ ভয়ার্ত কণ্ঠে বলল, বড় আম্মু, বড় আব্বু এত ভালো, অথচ আপনি কেন? এমন কেন? বিদেশে থাকলে বুঝি মানুষ এমনই হয়? আবির ভ্রু কুঁচকে শুধালো, কেমন হয়? আপনি দেশের বাইরে থাকাকালীন কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টা করেননি, এসে আমাদের বাসা পর্যন্ত ওঠেননি, সরাসরি বাড়িতে চলে এলেন। মানলাম বড় আব্বুর বাড়িতে আছেন বলে চলে এসেছেন, কিন্তু পরবর্তীতে ঠিকই নিজের মামার বাড়ি থেকে ঘুরে এসেছেন, সবার জন্য গিফট নিয়ে এসেছেন। আমরা কী দোষ করেছিলাম এতদিন পর আমাদের বাসায় গেলেন, অথচ একটা চকলেটও নিলেন না আমার জন্য? কথাগুলো বলতে বলতে মেঘ দীর্ঘশ্বাস ফেলল। আমি ঠান্ডা কণ্ঠে বলল, তুই হয়তো জানিস না, আমি যেদিন এসেছিলাম সেদিন তানভীর এয়ারপোর্টে গিয়েছিল, আর আমি নিজের হাতে সব কিছু তানভীরকে দিয়ে দিয়েছিলাম। পরীক্ষা পড়াশোনার কারণে তুই অনেক অনেক বেশি ব্যস্ত ছিলিস, তাই তানভীরও সেভাবে কিছু বলেনি। তাই বলে এতদিন পর আমাদের দেখতে যাবেন? আপনার মামা বাড়ির মানুষ এতটাই আপন? আমরা বুঝি খুব পর? আমি তপ্ত স্বরে বলল, তুই ছাড়া আমার সঙ্গে কি দেখা হয়েছে? তুই ছাড়া আমার সবার সঙ্গে দেখা হয়েছে। মেঘ মলিন কণ্ঠে বলল, ওহ, তার মানে আমাকেই আপনার অপছন্দ। আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন ছিল না। আমি মুচকি হেসে বলল, কষ্ট হচ্ছে? খুব খারাপ লাগছে? মেঘ উত্তর দিল না। আবির পুনরায় বলল, আমি যখন ৭ সমুদ্র পাড়ি দিয়ে সম্পূর্ণ নতুন একটা দেশে গিয়েছিলাম, আমার আশেপাশে কেউ ছিল না। আমি ফোন দিয়ে কান্না করতাম। তোর সাথে কথা বলার কত চেষ্টা করেছি। তানভীরকে কত শতবার রিকোয়েস্ট করেছি একটু কথা বলার জন্য, কিন্তু তুই আমার সাথে কথা বলিসনি। তখন আমারও কষ্ট হতো, আমিও কেঁদেছি, কিন্তু তুই দেখিসনি, তুই জানিস না। মেঘ আবিরের মুখোভাব অভিমুখে চেয়ে আছে। আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়ে কিছুটা সময় নিশ্চুপ হয়ে রইল, তারপর ছোট্ট করে শুধালো, আমি আপনাকে খুব বেশি জ্বালাই, তাই না? আবির শীতল কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, অনেক জ্বালাস। মেঘ দৃষ্টি শুরু হলো, মন বিষণ্ণতায় ছেয়ে গেল। আবির মেঘি স্বরে বলল, তবে দিনের থেকে রাত বেশি জ্বালাস। মেঘ থামল, দু চোখ প্রশস্ত হলো, আলগোছা ভ্রু যুগল উপরে উঠে গেল। মেঘ সন্দিহান কণ্ঠে শুধালো, মানে? এই যে প্রতি রাতে আমার স্বপ্নে আসিস, কিছু বলিস না, শুনিস না ও না, অথচ নিঃশব্দে আমার ঘুম কেড়ে নিস, এমন কেন করিস? তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আবির শান্ত কণ্ঠস্বর মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু করেছে। আবির কথার মানে ঠিকই বুঝতে পারছে, কিন্তু উত্তর কি বলবে? আবির শ্বাস টেনে আবারও বলতে শুরু করলো, তোর ভাবনার আমার নির্ঘুম রাত কাটে, তোকে কিছু বলতে না পারার ব্যথায় আমার বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হয়। তোর চোখের দিকে তাকালে নিজেকে জ্যান্ত লাশ মনে হয়, কুলহারা সমুদ্রের মতো নিজের অনুভূতিগুলো নিঃস্ব হয়ে যায়। তুই কেন বুঝিস না? মেঘের সামনে উতাল পাতাল ভাবনাগুলো হঠাৎ নিঃশব্দ হয়ে গেল, মনের কোণে আঘাত করলো। পুরনো অনুভূতির সেই বসন্তে চিরকুট গোলাপ আর চিঠি দেওয়ার ঘটনাগুলো একে একে মনে পড়তে লাগলো।
নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। মেঘ তাকে না দেখে, না জেনে শুধুমাত্র চিঠিতে লেখা অনুভূতিগুলোর প্রেমে পড়েছিল। তারপর আবিরকে দেখে আবিরের সাথে কথা বলে দিনের পর দিন কাটিয়েছে। একসময় সেই চিঠিগুলোর কথা বেমালুম ভুলেই গিয়েছিল, তবে আজ কেন আবার মনে পড়েছে? কেন দুইটা অনুভূতিকে এক মনে হচ্ছে? একই সাথে দিয়ে দিচ্ছি পর্ব সংখ্যা 30। আবির মেঘকে ছেড়ে দিল। পকেট থেকে ফোন বের করলো। তানভীর কল দিচ্ছে। আবির একটু দূরে গিয়ে কল রিসিভ করলো। মেঘ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। আবিরকে জিজ্ঞেস করবে কিনা ভাবছে। আবির যদি না করে তবে কি হবে? মেঘ মনে মনে আওড়ালো, দুটো ভিন্ন মানুষের অনুভূতি কি এক হতে পারে? হঠাৎ ভয়ঙ্কর শব্দে মেঘের ভাবনার ছেদ পড়ল। দূরে তাকাতেই নজর পড়ল সাদা কাপড় মোড়ানো দুটো লাশের দিকে। 6 ফুট 7 ফুট লম্বা, এদিকেই হেঁটে আসছে। মৃদু বাতাসে গাছের ডালগুলো হালকা নড়ছে, সেই সঙ্গে নড়ছে লাশগুলো। মেঘ ভাবছে এটা মনের ভুল, তাই চোখ বন্ধ করে আবারও তাকালো, কিন্তু লাশগুলো গায়েব হতে তো হলোই না, বরং আরও কিছুটা সামনেই চলে এসেছে। আবির একটু দূরে। তানভীরের সাথে কথা শেষ করে ফোনটা পকেটে রাখছে। অকস্মাৎ নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে চিৎকার করলো মেঘ। দিশেহারা হয়ে ছুটল আবিরের দিকে। আবির কিছু বুঝে ওঠার আগেই মেঘ আবিরকে জাপটে ধরল। আমি ভীত কণ্ঠে শুধালো, কি হয়েছে মেঘ? মেঘ ভয় কান্না শুরু করেছে। দুহাতে আবিরের শার্ট খামচে ধরে রেখেছে। আবির দুহাত মেঘকে জড়িয়ে ধরল, নরম স্বরে আওড়ালো, এই মেঘ কি হলো, ভয় পেয়েছিস? কি হয়েছে বলবি তো? আবির একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। মেঘ আবিরের বুকে মুখ লুকিয়ে এক হাতে ইশারা করলো। আবির সঙ্গে সঙ্গে সেদিকে তাকালো। সত্যিই কিছু আছে না ওখানে? আবির ভ্রু কুঁচকে সরু নেত্রে তা চাইল। কয়েক সেকেন্ড স্থির থাকিয়ে ধীর কণ্ঠে বলল, কোথায়? কিছুই তো নেই। মেঘ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি নিজের চোখে দেখেছি। আবির উঁচু গলায় চেঁচালো, কাউসার, আমি আসলে তোর ভূত সাজা বের করবো। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরলো, বিড়বিড় করে বলল, তামাদের নাম মুখে নিয়েন না। আবির মেঘের হাতটা সরিয়ে ছোট করে বলল, কাউসার ওখানে। আমি স্পষ্ট দেখেছি। ইয়া লম্বা লম্বা লাশ। কাউসার তো এত লম্বা না। চল তোর থানাদের সাথে গল্প করে আসি। মেঘ অস্পষ্ট কণ্ঠে বলল, না, আমি কোথাও যাব না। আবির মুচকি হাসলো, মনে মনে বলল, আমি নিজেও তোকে ছাড়তে চাই না। সারা জীবন এভাবেই জড়িয়ে ধরে কাটিয়ে দিতে চাই। মেঘ নিরেশ কণ্ঠে বলল, আপনাকে বারবার বলেছি আসতে হবে না, কেন আনলেন আমাকে? তুই আমাকে এত অবিশ্বাস করিস? আমি যে বলতেছি ওখানে কাউসাররা আছে, তুই বিশ্বাসই করছিস না। 2 মিনিটের মধ্যে ওদের না তাড়ালে আমার নাম আবির না। আবির শ্বাস টেনে ধীর কণ্ঠে বলল, ছাড় আমাকে। না, ছাড়বো না। তো তাড়াবো কিভাবে জানি না। আবির নিঃশব্দে হাসলো, তারপর ওদের দিকে তাকিয়ে চিৎকার করলো, কাউসার, মিলন, দিশা, ধরতে পারলে তোদের একদিন কি আমার একদিন। 1 মিনিটের মধ্যে তোরা অদৃশ্য না হলে তোদের পাগুলো উল্টো করে কবরস্থানের শেওড়া গাছে বেঁধে রাখবো। তারপর দেখবি কার কলিজায় কত পানি। আবির গম্ভীর কণ্ঠে বলল, 1 মিনিটের মধ্যে ওরা উধাও হয়ে যাবে, শিওর থাক। সত্যিই তাই হলো। 1 মিনিটের মধ্যে সব উধাও। আবির মেঘের কানের কাছে ফিসফিস করে বলল, দেখ চলে গেছে। আমি বিশ্বাস করিনি। আবির এবার মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। মেলয়ন কণ্ঠে বলল, সমস্যা নেই, বিশ্বাস করতে হবে না। এভাবে রাত কেটে যাক। মেঘ রাগী স্বরে বলল, আপনি আমাকে ধরলেন কেন? ছাড়ুন। তুই ধরতে পারিস আর আমি ধরতে সমস্যা? আমি ভয় পেয়েছি বলে ধরেছি, আপনি তো ভয় পাননি। ছাড়ুন। আর ধরবো না আপনাকে। প্রয়োজন করাই গাছকে জড়িয়ে ধরবো, তবুও আপনাকে ধরবো না। আবির মেঘি স্বরে বলল, ধরেছিস নিজের ইচ্ছেতে, ছাড়বি আমার ইচ্ছেতে। মেঘ আবিরের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। যত চেষ্টা করেছে আবিরের বাঁধন তত শক্ত হচ্ছে। আবির মুচকি হেসে বলল, তুই শত চেষ্টা করেও আমার হাত থেকে ছুটতে পারবি না। মেঘ দিশা না পেয়ে বলে উঠল, আমি কিন্তু কামড় দিব। আবির সহসা বলল, সমস্যা নেই, লোকে এটাই লাভ বাইট ভাববে। ছি, কি? আপনার মতো নির্লজ্জ বেহায়া মানুষ দুটো নেই। প্রয়োজন বোধ করছি না। আমার মতো দ্বিতীয় কেউ থাকলে আমি বিপদে পড়তাম। ইস, আমারই ভুল। এমন চরিত্রহীন মানুষের সাথে কেন আসলাম এখানে? আপনার মতো ছেলে থেকে এর বেশি কিছু আশাও করা যায় না। বড় আব্বুর সব মান সম্মান আপনি ডুবিয়ে ফেলেছেন। এজন্যই আপনার গার্লফ্রেন্ড চলে গেছে। আপনার জন্য মালা আপুই ঠিকঠাক পাত্রী। দুজনের চরিত্রই সেম। বেশ
একদমই কথাগুলো বলে শেষ করলেন। আবিরও সাথে সাথে মেঘকে ছেড়ে দিল। কণ্ঠস্বরে খাদে নামিয়ে নীরব কণ্ঠে বলল, আমি চরিত্রহীন হলে সেটা শুধু তোর জন্য। তুই ছাড়া কোনো মেয়ে আমার দিকে আঙুল তুলতে পারবে না, আর আমাকে ছেড়ে যাবে এমন সাধ্য কোনো মেয়েরই নেই। বরং আমি বলবো, আমার সাথে রিলেশন করার জন্য 100 মেয়ে হাজির হবে। একজন দিনরাত এক করে আমার পিছু পিছু ঘুরছে, নিজের চোখেই তো দেখছিস। আমি বলেছি ঘুরতে, তোকে কিছু বলি না বলে মাথায় উঠে যাচ্ছিস। যত্ন বুঝিস না, আর কিছু বুঝবি তুই? মেঘ খানিক চুপ থেকে সন্নিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর মেজাজ দেখাচ্ছেন? আপনার পিছনে কত মেয়ের লাইন, সে ইতিহাস জানতে আসিনি আমি। দয়া করে বাকি মেয়েদের মতো আমাকে ভাববেন না। আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে। আল্লাহ, কোথায় আছো? আমায় ওঠায় নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেন কি কথা অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, শুধুমাত্র মামা মামি আর আয়েশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল, তাই রিসিভ করলে হাই হ্যালো এইটুকু কথা হতো। এমনকি এই মালার যন্ত্রণায় রাতের বেলায় ফোন বন্ধ করে ঘুমাতাম। বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞাসা করতে পারিস। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও কিনেছিলাম। এটা শুধুমাত্র তানভীর জানতো। আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ, দুধের ধোয়া তুলসী পাতা? একদমই না। আমি চরিত্রহীন, বদমাশ, লুচ্ছা অথবা লম্পট। তবে এটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবীর কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কোন নজর দিয়েছি, কিংবা তার সাথে বেহাদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? যার মনে আমার জন্য বিন্দুমাত্র বিশ্বাসের স্থান নেই, যাকে চিৎকার করে বললেও আমার কথা বিশ্বাস করে না। তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাস নিয়েই পুষতে থাকুক। মেঘ অসহায়ত্ব কণ্ঠে বলল, আচ্ছা সরি, আজ সরি বলেছেন, 2 দিন পর ঠিকই ভুলে যাবেন। আপনার চোখের সামনে সব কিছু ঘটছে, তারপরেও ধরে নিচ্ছেন মালার সাথে আমার কিছু আছে। মালা কি থেকে কি বলবে সেসব আপনি বিশ্বাস করে নিলেন। বাহ ম্যাম, বাহ। আপনি নাকি চোখের দিকে তাকালে মনের অবস্থা বুঝতে পারেন। তাহলে আমার চোখ দেখে কিছু বোঝেন না? যেটুকু বোঝেন সবটাই ভুল। মেঘ মাথা নিচু করে বলল, আমি ভুল বুঝবো না। আপনার রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজেবাজে কথা বলেছেন, আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। একটা সময় পর্যন্ত মালা আপনাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু এখন মালার সাথে আমার এখন কথাই হয় না। আমি আমার মামার বাড়িতে গিয়েছি, মালার জন্য যাইনি। আমি সাকিব সাঈদ একসাথে আড্ডা দিচ্ছিলাম। এক পর্যায়ে ওদের জোড়াজুড়িতে গান গেয়েছি, সেখানে হঠাৎ করে মালা চলে এসছে। এখন যদি সে বলে আমি তার জন্য গেয়েছিলাম, এতে আমার কী দোষ? আমাদের বাসায় থাকাকালীন আমি কল রিসিভ করতে চাইনি, শুধুমাত্র আপনি বলেছেন বলে রিসিভ করতে বাধ্য হয়েছিলাম। তারপর আপনাকে বোঝানোর খাতিরে 2-1 বার কথা বলেছি। কিন্তু আপনি কিভাবে বুঝবেন? আমি তো ভুল বুঝেই কুল পান না। মেঘ নরম স্বরে বলল, সরি তো, রাগে বলে ফেলেছি কথাগুলো। আবির কথা বলছে না। মেঘ আবিরের হাতে স্পর্শ করতে আবির হাত সরিয়ে নিল, খানিক দূরে সরে দাঁড়ালো, আকাশের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছবি আমায়। মেঘ ভয়ে আটকে উঠল, জিভ কেটে ঠোঁট ভিজিয়ে আর চোখে তাকালো। হঠাৎ কিছু ভেবে মুচকি হাসলো। 2-1 কদম এগিয়ে আবিরের কাছাকাছি গেল। আবির আবারও একটা পা সরে গেলে মেঘ নিঃশব্দে হেসে আবার এগোতে লাগলো। আবিরকে যেন স্পর্শ করতে যাবে, এমনই দূর থেকে তানভীর ডাকলো, ভাইয়া। মেঘ সঙ্গে সঙ্গে থেমে গেল। হাসি মুখ গম্ভীর হলো। আবিরের বক্রদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোর বোনকে নিয়ে বাড়িতে যা। তুমি যাবে না? না। কি করবে? জানি না। তানভীর মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কিছু হয়েছে? মেঘ মাথা নিচু করে ফেলল। আবির সহসা জবাব দিল, কিছুই হয়নি, তোর বোনকে নিয়ে যা, নয়তো এবার সত্যি সত্যি পানিতে ধাক্কা মারবো। মেঘ শীতল চোখে তাকিয়ে আছে। তানভীর বলল, সে না হয় নিলাম, কিন্তু হয়েছে কি? যেতে বললাম তো। তানভীর মৃদু স্বরে বলল, বনু চল। মেঘ ধীর কণ্ঠে বলল, আবির ভাই আপনিও চলুন। আবির স্পষ্ট চোখে তাকালো।
ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, মুখ ফুটে কিছু বলছে না। সাহসা আছে মেঘ সাহস আছে, চোখ নামিয়ে নিল। দ্বিতীয়বার আবিরকে কিছু বলার সাহস পেল না। তানভীরকে বলল, ভাইয়া, আবির ভাইকে বলো আমাদের সঙ্গে যেতে। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, ভাইয়া রেগে আছেন, রাগ কমলে ঠিকই চলে যাবে। মেঘ আর কিছু বলতে পারল না। যেতে যেতে বেশ কয়েকবার আবিরের দিকে তাকালো, কিন্তু আবির সেই আকাশের পানে তাকিয়ে আছে। শরীফের বিয়ে শেষ, সেই সঙ্গে দেখতে দেখতে ঈদের ছুটিও প্রায় শেষের দিকে। মেয়েরা আগামীকাল ভোরে রওনা দিবে। মেঘরাও দুপুরের দিকে ঢাকায় চলে যাবে। এর মাঝে আবির মেঘের কথা বলা টোটালি বন্ধ। মালা দুদিনে খুব জ্বালিয়েছে, কিন্তু আবির বা মেঘ কাউকেই সেভাবে পাত্তা দেয়নি। মেঘ আবিরের সাথে কথা বলার খুব চেষ্টা করেছে, কিন্তু আবির কোনো কথাই বলে না, এমনকি বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। আবির ঘুম থেকে উঠতেই মেঘ সামনে গিয়ে দাঁড়ালো, মিষ্টি হেসে বলল, শুভ সকাল। মেঘকে দেখে আবিরের চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হলো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের তীব্রতা আর বুঝে যাচ্ছে আবিরের রাগ এখনো কমেনি। এই আবিরের নিঃশব্দতা দেখে মেঘ বিমল চোখে তাকিয়ে নরম স্বরে বলল, আমরা আগামীকাল চলে যাব, আপনি এখনো রাগ করে থাকবেন? আবির নিশ্চুপ, অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। মেঘের কথা শুনতে পারছে কি না কে জানে। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। আবিরের নীরবতায় প্রতিনিয়ত গ্রাস করছে মেয়েটাকে। মেঘ শীতল কণ্ঠে আবারও বলতে লাগলো, এক শহরে থেকেও আপনার সাথে আমার দেখা হবে না। অতীতের মতো আবারও দূরত্ব বেড়ে যাবে। সময়ের সাথে সাথে আপনিও ভুলে যাবেন আমাকে। হয়তো কোনো এক বিকেলে আবার আমাদের দেখা হবে, কথা হবে ঠিকই, কিন্তু দুদিকে থাকবে শুধুই দীর্ঘশ্বাস। আপনি তখন কারো জীবনের অংশ হয়ে যাবেন, আর আমি অন্য কারোর। মেঘের প্রথম অভিমান কান্নায় রূপ নিল। নিঃশব্দ হয়ে কাঁদছে মেয়েটা। আবির ভ্রু কুঁচকাল। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির তাকালো মেঘের দিকে। মেঘের কান্নারত মুখ দেখে আবিরের কপাল কয়েকশোরত ভাঁজ পড়ল। ঝট করে কিছু ছুটে গেল মেঘকে মুছে দিতে চাইল চোখের পানি, কিন্তু অদৃশ্য এক বাঁধনে আটকে দিল। সহসা তা হাত সরিয়ে নিল। আখি যুগল ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। বুকের ভেতরটা অনবরত মোচড় দিচ্ছে, আর যার ব্যথা চোখে মুখে ভেসে উঠেছে। কিছু বলতে চেয়েও আটকে গেল। মেঘ কাঁদতে কাঁদতে বলল, খুব জানতে ইচ্ছে হচ্ছে, আমার বিয়ে হয়ে গেলে আপনি কি কষ্ট পাবেন আবির ভাই? আবিরের মনে মনে বলল, তোর বিয়ে আমার সাথেই হবে, তুই আমার না হলে কারোর হতে পারবি না। প্রয়োজনে নিজের হাতে তোর লাশ দাফন করে আমিও ইহকাল থেকে বিদায় নেব। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে হবে, পরকাল হলেও যেন আমার বিয়েটা হয়। মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি খুব নিষ্ঠুর। আবিরের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল, কণ্ঠস্বর ভারী করে বলল, ধন্যবাদ। আবির মেঘকে পাশ কাটিয়ে চলে গেল। মেঘের নির্বাক চোখের চাহনি আবিরের হাঁটার দিকে। মেঘ চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আবিরের রুম থেকে বের হতে সামনে পড়ল তানভীর। মেঘের ভেজা চোখ দেখে তানভীর আলগোছে কপাল গোটালো। মেঘ মাথা নিচু করে চলে গেল। তানভীর রুমে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে আবির এলো। তানভীর কিছু চাপ দেখে প্রশ্ন করলো, মন খারাপ? তানভীর চোখ তুলে চাইল, মলিন কণ্ঠে বলল, আমাদের দুই ভাই বোনের ভাগ্যটা কি খুব খারাপ? কারো কপালে কি সুখ লেখা নেই? আবির কয়েক মুহূর্ত সূক্ষ্ম নেত্রে চেয়ে রইল তানভীর, তারপর তানভীরের পাশে গিয়ে বসলো। তানভীরের হাঁটুর ওপর রাখা হাত মৃদুস্বরে জানতে চাইল, আবার কি হয়েছে? তানভীর গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, আমি কোনোদিন প্রেম ভালোবাসায় বিশ্বাস করেছিলাম না। ক্লাসে কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি, নিজ থেকে বন্ধুত্বও করতে চাইনি। তারপর আবার জীবনে এত এত অঘটন। তুমি তোমার মনের সব কথা আমাকে শেয়ার করো। তোমার কথা শুনে শুনে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি। বুঝে না বুঝে একজনকে ভালোবেসেছি, তাকে আবার অনুভূতি বোঝানোর আগেই সে আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে। তাকে কিছু বলার সুযোগই দেয়, আমাকে কিছু বলার সুযোগই দেয়নি। নিজেকে কপাল মন্দ ভেবে আমি সব মেনে নিয়েছি। প্রতিনিয়ত নিজের সাথে লড়াই করে আসছি। চেষ্টা করেছি আমার কারণে বাড়ির কেউ যেন মন খারাপ না করে, সেই চিন্তায় আছি। কিন্তু আমার বোন, ও কি দোষ করলো? সে তো নিষ্পাপ, ওর জীবনে কখনো প্রেম আসেনি, কোনো ছেলে বন্ধু নেই। দুই একটা যাও হয়েছে, সেগুলো তোমার জানা। আর 5টা মেয়ের মতো ওর চালচলন না।
কি তুমি সব সময় বলেছো তোমার অস্তিত্ব তুমি নিজে তাকে অনুভব করাতে চাও। আমি মেনে নিয়েছি। মায়ের পেটের ভাই হয়েও আমি তোমার ওপর মায়ের পেটের ভাই না হয়েও আমি তোমার ওপর বিশ্বাস করেছি। ভেবেছি একদিন তো বোনকে বিয়ে করতেই হবে, একদিন তো বোনকে বিয়ে দিতেই হবে, চলবে। আমি আবারও বলেছি, এখনও বলছি, আমি প্রফেশনাল কোনো ভয়েস আর্টিস্ট নই। আমি প্রফেশনাল তো নই, আমি সাধারণের থেকেও খুবই খারাপ ভয়েস দিই আমি জানি। তারপরেও আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। ওকে, বাই।